আলা সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালোই আছেন মনে হয়। গত ক্লাসে কি বিরক্ত হয়েছেন আপনারা? আচ্ছা, কারণ হচ্ছে যে এগুলো বোরিং আলোচনা। বোরিং কেন আলোচনা? যে এগুলো তো সব মেডিকেল টার্মিনোলজি অনুযায়ী মেডিকেলের ক্রিয়া বিক্রিয়া পড়ানো হয়েছে। তো এখানে আহ, প্রথম কথা আমরা করতেছি এমসিএইচ কোর্স, ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার ট্রেনিং কোর্স। এখন এই এমসিএইচ এটা একটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। কম্প্রিহেন্সিভ বলতে বোঝানো হয় যে একটা প্যাকেজের মধ্যে একাধিক কিছু প্রবেশ করা। তো কম্প্রিহেন্সিভ এই একটা কয়েকটা শব্দ মিলে যে একটা সেন্টেন্স তৈরি হলো, ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ, এই তিনটা শব্দের এই সেন্টেন্সের মধ্যে অনেকগুলো বিষয় চলে আসছে এবং এটা একটা প্যাকেজ, এটা একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ। এবং আমাদের মেডিকেল সায়েন্সেও এটার জন্য একটা স্বতন্ত্র ডিপার্টমেন্ট আছে, ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার। ঠিক আছে, কারণ একটা মা যখন আমার কাছে সেবা নিতে আসবে তখন তার সন্তানের ইস্যুটা আমার মাথায় রাখতে হবে। আবার যখন একটা সন্তান ছোট ল্যাকটেটিং মানে দুগ্ধ পানকারী ফিডিং করে, ব্রেস্ট ফিড পায়, সেই বাচ্চাটা যখন আমাদের কাছে আসবে সেই বাচ্চাটার সাথেও মায়ের স্বাস্থ্যটা জড়িত। তাহলে এই ম্যাটারনাল চাইল্ড হেলথের মধ্যে, এই কম্প্রিহেন্সিভ হেলথের মধ্যে আমরা মা এবং শিশু স্বাস্থ্য দেখছি যে দুটি একটা সুতার মধ্যেই গাঁথা। এখন এর জন্য আমাদেরকে দুইটা সম্পর্কেই জানতে হবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ারে এত ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা মায়েদের, নারীদের প্রজনন তন্ত্র বা গাইনি অপসের এত আলোচনা কেন? কারণ গাইনি অপসের আলোচনা এই এমসিএস কোর্সের অর্ধেক, আবার শিশু নিয়ে আলোচনা এই কোর্সের অর্ধেক। এখন শিশু হসপিটাল, বাংলাদেশ শিশু হসপিটালে যেটা করে, তারা এমসিএইচ এন্ড চাইল্ড হেলথ কেয়ার ট্রেনিং কোর্স করে শুধু শিশুদেরকে নিয়ে দু চারটা কথা বলে কোর্স টার্মিনেট করে দেয়। 15 দিনের একটা প্রশিক্ষণ কোর্স। তো কোর্স ফি নিয়ে কিছু নাই বললাম, কবির ভাই বলছে। তো কিন্তু ম্যাটারনাল চাইল্ড হেলথ কেয়ার বলতে তো সেটা না। ম্যাটারনাল চাইল্ড হেলথ কেয়ার বলতে এটা একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ, যেখানে থাকবে 50% গাইনি অপস, 50% হচ্ছে, সরি, গাইনি আসবে না, অপস আসবে। গাইনি হচ্ছে যে যখন একটা মহিলা তার রিপ্রোডাক্টিভ লাইফে আছে বা পিরিয়ডে আছে, বা একটা ফিমেল যে এখনো গর্ভধারণ করেনি, গর্ভহীন অবস্থায় একটা নারীর যে যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, এটার ইস্যুগুলো সব গাইনোকোলজিতে আলোচনা করা হয়। আর অবস্টেট্রিক্স মানে হচ্ছে যে আপনার গর্ভধারণ সংক্রান্ত বিষয়, যেখানে মা প্রেগন্যান্সি ক্যারি করবে, যেখানে মা প্রেগনেন্ট হবে। ঠিক আছে, তাহলে এই অবস্টেট্রিক্স আমাদেরকে এই কোর্সের অর্ধেক জানতে হবে, আর অর্ধেক কোর্স আমি মা শিশু সম্পর্কে জানবো, সমস্যা নেই। তো এর জন্য একটু ধৈর্য সহকারে আমাদেরকে একটু কোর্সটা কন্টিনিউ করতে হবে। আমি জানি সবাই সবকিছু রিসিভ করতে পারবে না, এটা সম্ভব না। আমরা এখানে একজন এক ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, একজনের এডুকেশন কোয়ালিফিকেশন একরকম, একজনের ইংলিশ বোঝার ক্ষমতা একরকম, সব মিলে সবাই সবকিছু ধারণ করতে পারবে না। তো আপনার কিন্তু হাল ছাড়া হওয়া যাবে না। পালের মধ্যে থাকলে আপনি 10% হইলেও যদি গ্রহণ করতে পারেন, এটাই তো লাভ। আপনি যেখানে হচ্ছে যে মানে কি বলে এটা, 100 টাকার জিনিসটা যদি 5 টাকায় পান, সে টাকা দিয়ে বোঝানো হচ্ছে যে 100 টাকার জিনিসটা 5 টাকা পাইলে এটা অবশ্যই ফেলে দেওয়ার জিনিস না, সেটা নেওয়াই উচিত, ভ্যালু ফর মানি এটা, তাই না? এইরকম আপনাদের এই এমসিএইচ কোর্সে যে কথাগুলো বাড়তি বলা হবে, আমি ধরে নিলাম আমি বাড়তিই বলবো, একটু বেশিই বলবো, বা এটা অনেকের জন্য একটু প্রেশার হয়ে যাবে, তাহলে এটা একটু কষ্ট করে কোরানোর চেষ্টা করিয়েন। কারণ এটা তো পাচ্ছেন যেহেতু, আপনার সামনে যেহেতু আসছে, এটা একটু কোরায় নিয়েন। আর যদি কারো বিরক্ত লাগে, বোরিং লাগে, তাও আমি রিকোয়েস্ট করবো একটু সবর করে থাকেন, লেগে থাকেন। একটা এট দ্য এন্ড অফ দ্য ক্লাস আপনার, বা এট দ্য এন্ড অফ দ্য কোর্স একটা আমরা টার্মিনেশনে আসতে পারবো, একটা কনক্লুশনে আসতে পারবো, যেটা মিলে আমরা আমাদের প্রফেশনাল লাইফে যে যেখানে আসছি এখানে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এই পর্যন্ত একটা কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা গত ক্লাসে তো এত পার্টিসিপেশন ছিল না, আলহামদুলিল্লাহ আজকে পার্টিসিপেশন বাড়ছে। গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে ক্লাসের শীট, তো পেয়েছেন সবাই? গত ক্লাসের শীটের মধ্যে আমরা যা যা পড়াইছি, ক্লাস কন্টেন্টগুলো ওখানে লেখা আছে। এইভাবে আপনাদের জন্য কেউ দিবে না ক্লাস প্লাস ক্লাস কন্টেন্টের জন্য শীট, লেকচার শীট। তো এই লেকচার শীটটা হচ্ছে যে আমার একটা আগত বই, ম্যাটারনাল চাইল্ড হেলথ কেয়ারের উপর, সেই বইয়ের অংশ বিশেষ। তো আমি এটা ক্লাস ওয়াইজ সাজাই আপনাদের জন্য, প্রত্যেক ক্লাসে বাড়তি পরিশ্রম করে এটা করে নিয়ে আসি আর কি। তো এটা 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 আপনারা সংরক্ষণ করবেন, এবং এটা ফটোকপি করে অন্যত্র বিতরণ বা এই এই জাতীয় কোনো কিছু যেন না হয়, যেহেতু এটা আমার কপিরাইট ইস্যুর ব্যাপার আছে, আমার বইয়ের একটা বিষয় আছে। এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কারোর সাথে এটা শেয়ার করবেন না। দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, ওখানে লেখা আছে, আমি মূল পয়েন্টে 4টা পয়েন্ট বলি। প্রথম পয়েন্ট ছিল কি, রিপ্রোডাক্টিভ
রিপ্রোডাক্টিভ সিস্টেম। কার কার রিপ্রোডাক্টিভ সিস্টেম? হ্যাঁ, রিপ্রোডাক্টিভ সিস্টেম। 2 নম্বরে আমরা জানছিলাম কি? মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেল। তৃতীয়তে আমরা জানছিলাম যে প্রেগন্যান্সি প্রসেস, প্রেগন্যান্সি প্রসেস বা আপনার কনসেপশন প্রসেস। তারপরে আমরা 4 নম্বরে জানছি হচ্ছে প্রেগন্যান্সি কনফার্মেশন, প্রেগন্যান্সি কনফার্মেশন। অর্থাৎ এই 4টা মূল পয়েন্টের উপরে আমরা গত ক্লাস বা প্রথম ক্লাসে কথা বলেছিলাম। এখানে প্রথম অংশ ক্লাসের প্রথম অংশে আলোচনা করেছিলাম ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখন আমরা তো মায়ের প্রথমে প্রজনন সিস্টেম বা যেই তন্ত্র, যেই নিয়মে মায়েদের শরীরে একটা সন্তান উৎপাদিত হয়, গর্ভধারণ হয়, সেগুলো আমাদেরকে খুঁটিনাটি জানতে হবে। অর্থাৎ এটা আমার হচ্ছে ফাউন্ডেশন। যদিও এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মেনস্ট্রুয়াল সাইকেল, এগুলো সব গাইনির ডিসকাশন। কিসের ডিসকাশন? গাইনাকোলজির ডিসকাশন। শুধু হচ্ছে প্রেগন্যান্সি প্রসেসের মধ্যে গর্ভধারণ প্রক্রিয়া এবং গর্ভধারণের পর থেকে শুরু হয়ে যাবে অবস্টেট্রিক্সের আলোচনা, ঠিক আছে, প্রসূতিবিদ্যার আলোচনা। গাইনি আর অবস একসাথে পড়ানো হয়, কোথাও কোথাও আলাদা পড়ানো হয়। গাইনাকোলজি এবং অবস্টেট্রিক্স দুইটি সাবজেক্ট মিলে বলা হয় গাইনাকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স। তো এখন এই গাইনাকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্সের ধারণা আমরা প্রথম ক্লাসে দিয়ে দিছি। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে দেখেছিলাম আমরা একটা মায়ের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কি কি থাকবে কেউ বলতে পারে? হ্যাঁ, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, ইউটেরাস, ওকে, তারপর সার্ভিক্স, ভ্যাজাইনা, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা আরও একাডেমিক মডিউলে সুন্দর করে জেনেছি। প্রিন্সিপাল সেক্স অর্গান, অ্যাক্সেসরি বা সেকেন্ডারি সেক্স অর্গান, আদার্স সেক্স অর্গান। এর মধ্যে ছিল একটা মায়ের মূল প্রধান অঙ্গ ছিল কি? ওভারি বা ডিম্বাশয়, যেটা থেকে ডিম্ব উৎপাদন হয়। আর এই ডিম্ব থেকে হচ্ছে যে আপনার কি হচ্ছে, আপনার সালাম আসতে যান, এই ডিম্ব থেকে হচ্ছে যে আপনার ডিম্ব একটা স্ত্রী প্রজনন কোষ, অপরদিকে শুক্রাণু একটা পুরুষ প্রজনন কোষ। এই দুটি প্রধান কোষ কয়টা? 2 লক্ষ না কেবল 2টা, এক আর এক, মাইক্রোস্কোপিক, যেগুলো খালি চোখেও দেখা যায় না, মানে একদম ছোট, খালি চোখে দেখতে গেলে চোখের অনেক পাওয়ার লাগবে। তো এত ছোট ছোট 2টি কোষ আপনি বোঝেন, আমরা আগের ক্লাসে বলেছিলাম 1 ml কিসে, সিমেনে, 1 মিলিলিটার সিমেনে কতটুকু স্পামেটো থাকে? 20 থেকে 150 কি হাজার? মিলিয়ন। কত? 20 থেকে 150 হাজার। মানে 1 ml যদি সিমেন বীজ্র থাকে, সেটার মধ্যে কতগুলো থাকে? 20,000 থেকে 150 মিলিয়ন আপনার স্পারম্যাটোজোয়া বা স্পাম, যে শুক্রাণু থাকে। তাহলে এত সূক্ষ্ম একটা জিনিস, এখান থেকে কয়টা লাগবে? একটা না একাধিক? একটা যাবে। তো এই একটা, অপর দিকে ডিম্বাণু একটা, দুইটা মিলিত হয়ে একটা জাইগোট, জাইগোট থেকে ব্লাস্টোসিস্ট, এরপরে ফিটাস, আস্তে আস্তে এই যে মনে করেন মিলিয়ন মিলিয়ন সেলের সমষ্টি। বাচ্চারা যখন জন্মায় তারা তো আবার মিলিয়ন মিলিয়ন হয়ে যায় তার বডিতে, তাই না? কারণ ফিমেল বাচ্চা যদি হয়, আমরা জেনেছিলাম ফিমেল বাচ্চার কি ওভারিতে থাকে কতগুলো ওভাম, রিজার্ভ ওভাম তো কয়টা থাকে মনে আছে? আচ্ছা, তাও মিলিয়ন, তাও মিলিয়ন, 1.5 লক্ষ থেকে 150 থেকে 300 মিলিয়ন ফলিকল রিজার্ভ থাকে, রিজার্ভ থাকে। মানে যদি বাচ্চাটা হয়, গর্ভের বাচ্চাটা কি হয়, মহিলা, স্ত্রী বা মেয়ে, তাহলে তার 2টা ওভারিতে অসংখ্য, তাও হাজারের কোঠা না, লাখের কোঠা না, মিলিয়নের কোঠায় কি থাকবে? ফলিকল থাকবে, যেগুলো পরবর্তীতে ম্যাচিউর হয়ে কি হবে? ডিম্বাণু হবে। তাহলে তার 2টা ছোট ছোট ওভারির মধ্যে তো এতগুলো, তার পুরো শরীরে কতগুলো সেল আছে? তার মানে আবার এদিকে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল নিয়ে একটা মানুষ, পূর্ণাঙ্গ মানুষ পৃথিবীতে আসতেছে। তো এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমরা এগুলোই জানছি, যে কিভাবে একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে একটা মা তার জরায়ু, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, সার্ভিক্স, এগুলোর মাধ্যমে গর্ভধারণ করে। এগুলোর অ্যানাটমিক্যাল ডিসকাশন, কোনটার কি নাম, কোনটার কি কাজ, এগুলো আমরা পড়ছি। যারা মিস করছেন, শীট পড়লে আশা করি বুঝে যাবেন, এটা যেন নিজে নিজেই বুঝতে পারে, এইভাবে আমি এটা লিখতেছি যত সহজভাবে সম্ভব, এটা নিজে নিজে বোঝা সম্ভব। তাহলে প্রথম ক্লাসে আমরা এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অ্যানাটমিক্যাল ডিসকাশন করেছি এবং ফিজিওলজিক্যাল ডিসকাশন করেছি। ফিজিওলজিক্যাল ডিসকাশন মানে কি? কি আপনি তো জানার কথা।
আপনি তো জানার কথা ডাক্তার সাহেব। ফিজিওলজিক্যাল ডিসকাশন কি? শরীরবৃত্তীয় ফাংশন, কাজ 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 ফাংশন। অ্যানাটমি মানে স্ট্রাকচার, ফিজিওলজি মানে কি ফাংশন। তার মানে এই এগুলো আমরা অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিতে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যানাটমি ফিজিওলজি ফার্স্ট ক্লাসে আমরা জানছি। তাইলে আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যা বলছি না বলছি শীটে লেখা আছে, এগুলো ভালো করে নিজ দায়িত্বে পড়ে নেবেন। প্রয়োজন হইলে আরও বই পড়বেন, প্রয়োজন হইলে গুগল সার্চ করবেন, প্রয়োজন হইলে ইউটিউব দেখবেন। যেভাবে সম্ভব, যতভাবে সম্ভব আপনি আপনার নলেজকে নারিশ করে ফেলবেন। কোন ব্যাপারে? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ব্যাপারে। আগে আমার সিস্টেম জানতে হবে। আমি যদি ধরেই ট্রিটমেন্ট কি দিব এটা বলেন তাড়াতাড়ি, এত তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে আসে। আমরা অবশ্যই জানবো ওগুলো ধারাবাহিকভাবে আর কি। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের জানার পরে দ্বিতীয় ধাপে আমরা বলছিলাম যে মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র। একটা মায়ের যে প্রজনন, এই যে সেক্সুয়াল পিরিয়ড বা তার যে রিপ্রোডাক্টিভ পিরিয়ড, এই সময়কাল কোনটা কোনটা বলেন? রিপ্রোডাক্টিভ পিরিয়ড কোনটা? গত ক্লাসে বলছিলাম আমরা একটা মায়ের রিপ্রোডাক্টিভ পিরিয়ড কোনটা? বোঝেন আগে কথা। একটা মায়ের রিপ্রোডাক্টিভ পিরিয়ড সময়কাল কোনটা? বয়সন্ধিকাল। কেন কেন 9 থেকে এটাকে আপনাকে ফিক্সড করতে কে বলছে? সহজ কথা বলা যায় না। ম্যানার্কি বা পিউবার্টি, যখন প্রথম মানুষের একটা মেয়ের মাসিক শুরু হলো, পিউবার্টিতে ম্যানার্কি হচ্ছে। তো ম্যানার বয়সন্ধিকাল এটা বলে তো মানে একটাই না হইলো, ওই পাশে তো শেষ করতে হবে। ম্যানার্কি থেকে ম্যানোপোজ পর্যন্ত মাঝখানের সময়টা, মাসিক শুরু হওয়া থেকে পার্মানেন্টলি মাসিক বন্ধ হয়ে যাওয়ার মাঝখানের সময়টা হইতে পারে এটা 10 থেকে 39, হইতে পারে এটা 10 থেকে 49। এই সময়টা হচ্ছে যে তার রিপ্রোডাক্টিভ পিরিয়ড, প্রজনন সময়কাল। এই প্রজনন সময়কালের মধ্যে একটা মা কি করে? একটা সাইকেলের মধ্য দিয়ে যায়। এই সাইকেলটার নাম কি? মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। অর্থাৎ মান্থলি যে ব্লিডিংটা হয়, একটা মায়ের কি হয়? মাসিক একটা রক্তপাত হয় নাকি? তো এখন এই মায়ের মাসিক রক্তপাত আমরা তো দেখি শুধু রক্তপাতে না, আর যে ভিতরে কত ঘটনা ঘটে সেটা তো আমরা জানি না। আমরা এই মেনস্ট্রুয়াল সাইকেলতে বেসিক্যালি ইউটেরাইন সাইকেলের মধ্যে 3টা পর্যায় কি ছিল? প্রলিপারেটিভ, সেক্রেটরি এবং মেনস্ট্রুয়াল। এই 3টা পর্যায়ে ভাগ করে ওখানে দেখেছি এই সময়কালে যে 28 দিন অথবা অন এভারেজ 1 মাসের যে চক্রটা, 1 মাস পর পর যে মায়েদের একটা ব্লিডিং হয়, ভেজাইনাল ব্লিডিং হয়, এই চক্রের মধ্যে তার জরায়ুর মধ্যে কি ঘটনা ঘটে, তার হরমোনাল কি চেঞ্জ হয় এবং সর্বশেষ মেনস্ট্রুয়েশনে কি ঘটনা ঘটে, এগুলো সম্পর্কে আমরা মেনস্ট্রুয়াল সাইকেলে ডিসকাশন করছি নাকি? এখন বলেন আপনার এটা জানার দরকার আছে না না দরকার আছে? আচ্ছা, দরকার কেন আছে? আরে সব চিকিৎসা বাদ দেন, এখন আপনি তো আর গাইনোকোলজিস্ট না বা আপনি তো আর ধাত্রী বিশেষজ্ঞ না, আপনার কাছে তো ওরকম পেশেন্ট আসবে না। আরে ভাই, আপনার পার্সোনাল লাইফ লিড করতে তো এটা দরকার। আপনি যদি মেনস্ট্রুয়াল সাইকেল না জানেন, আপনি কিভাবে সেফ পিরিয়ড আর ডেঞ্জার পিরিয়ড ক্যালকুলেট করবেন? আমার কথা মানে বোঝেন নাই। আপনি যদি ন্যাচারাল কন্ট্রাসেপশন করতে চান, মানে কোনো আপনি বাচ্চা নিতে চাচ্ছেন না, আপনার যে একটা পার্সোনাল লাইফ আছে, হাজব্যান্ড ওয়াইফের যে একটা পার্সোনাল লাইফ আছে, সেই লাইফে আপনি চাচ্ছেন না, এখন আপনারা চাচ্ছেন না প্রেগনেন্ট হইতে, বা আপনারা একমত না, একটা পরিকল্পিত গর্ভাবস্থা আপনারা বহন করতে চাচ্ছেন না। এখন আপনার হাতে যদি হচ্ছে কোনো কন্ট্রাসেপটিভ মেথড না থাকে, লাইক কি কি কন্ট্রাসেপটিভ মেথড আছে? কি? পিল, আর কি? কন্ডম, আর কি? জেল আছে, স্পার্মোসাইডাল জেল আছে। হ্যাঁ, এরকম অনেকগুলো যে কন্ট্রাসেপটিভ মেথড, সেগুলো কোনোটা নাই। তাহলে আমাদের হাতে একটা মেথড আছে। কি মেথড এটা? ন্যাচারাল মেথড, ন্যাচারাল কন্ট্রাসেপটিভ মেথড। এটা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কোন সময় একটা মহিলা গর্ভধারণের সম্ভাবনা সব থেকে বেশি। এটা আমরা মেনস্ট্রুয়াল সাইকেলে জানছি না? জানি নাই? কখন ওভুলেশন হয় সেটা আমরা জানছি। বিশেষ করে 14 মাসিক, যদি যে তারিখ থেকে মাসিক শুরু হয়, 1 নাম্বার দিন থেকে 13, 14, 15, 16, 17 এই সময়গুলোর মধ্যে তার ওভুলেশন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এখন ওভুলেশন কি সেটাও বলছি, এখানেও ব্যাখ্যা করা আছে, দেখে নেবেন। ক্লাস শেষ করা যায় না, অনেক পড়া। আপনারা একটু সবাই ম্যাচিউর বুঝেন। আমি আমার হকটা পালন করার চেষ্টা করি সর্বাত্মক, কারণ একটা পয়েন্ট মিস করলে পরের পয়েন্টটা তো বুঝবেন না। এই জন্য বিরক্ত হইেন না কেউ, কথা একটু বেশি আসবে, সবগুলো ধরার চেষ্টা করেন, না ধরার চেষ্টা করলে লেগে থাকেন। তাহলে আমি বলতেছি যে এই ওভুলেশন, এটা যদি আপনি মিনিং না বুঝেন, তাই আমার এই শব্দটা, একটা শব্দ দিয়ে আপনি কি বুঝবেন? তো এর জন্য ক্লাসে মনোযোগ থাকাটা বাধ্যতামূলক। ওভুলেশন মানে ওই যে আমরা বলছি ফলিকল,
ওভারিতে থাকে সংরক্ষিত যে ফলিকল, সেই ফলিকল প্রতি মাসে মাসে 8-10টা ম্যাচিওর হইতে নেয়, মানে দৌড় প্রতিযোগিতা শুরু করে। সেখান থেকে ম্যাচিওর হয়ে একটা সক্ষম হয়ে একটা চুলের মতো হেয়ার স্ট্রাকচার ফলিকল থেকে একটা ডিম ফুটে বের হয়। এই ফুটে বের হওয়ার নাম হচ্ছে ওভুলেশন। এখন যখন এই ওভুলেশন ঘটবে, এই ওভুলেশন ঘটার পরে একটা এই কি ডিম্বাণু বা স্ত্রী প্রজনন কোষ, সে কতদিন বেঁচে থাকতে পারে? 12 থেকে 24 ঘন্টা। কোথাও কোথাও ডেটাবেজ আছে সর্বোচ্চ 48 ঘন্টা বাঁচতে পারে, তবে ওটা বিশ্বস্ত না। বিশ্বস্ত হচ্ছে 12 থেকে 24 ঘন্টা। 12 থেকে 24 ঘন্টা যদি একটা ডিম্বাণু বাঁচতে পারে, তাহলে ধরেন 14তম দিনে তার ওভুলেশন হলো। 14তম দিনে ওভুলেশন হয়ে এটা ফ্যালোপিয়ান টিউবে কত ঘন্টা বাঁচবে? 12 থেকে 24 ঘন্টা। এখন আমরা অপর দিকে জানছি ইউটেরাসের ভিতরে বা এই যে আপনার মহিলা প্রজনন নালীর মধ্যে স্পার্মের মধ্যে যে ওই যে মিলিয়ন মিলিয়ন স্পারম্যাটোজোয়া থাকে ইয়ার মধ্যে, সিমেনের মধ্যে। সিমেন এক জিনিস, স্পার্ম আরেক জিনিস। সিমেন হচ্ছে বীজর, যেটার মধ্যে থাকবে মিউকাস, যেটার মধ্যে থাকবে বিভিন্ন মাইক্রো অর্গানিজমও থাকতে পারে, যেটার মধ্যে থাকবে মূল কি স্পার্ম বা পুরুষ প্রজনন কোষ, শুক্রাণু, ঠিক আছে, শুক্রাণু। সংক্ষেপে বললে স্পার্ম, আরো স্পেসিফিক্যালি বললে স্পারম্যাটোজোয়া। স্পারম্যাটোজোয়া। তো এই স্পারম্যাটোজোয়া কয়দিন জীবিত থাকতে পারে? সর্বোচ্চ 3 থেকে 5 দিন জীবিত থাকতে পারে। তো এখন 14তম দিনে, কততম দিনে ওভুলেশন হইল? 14তম দিনে, 14th ডে। তো এখন এটা থেকে কতদিন আগে আসতে হবে? 5 দিন আগে আসতে হবে। এখন 5 দিন আগে আসলে এই 14তম দিনের কতদিন সামনে বাড়াইতে হবে? বাড়াইতে হবে কয়দিন? ডিম্বাণু কয়দিন বাঁচে? সর্বোচ্চ 1 দিন, প্লাস 1 ডে, প্লাস 1 ডে। তো এবার আগে যদি 14তম দিন থেকে যদি 5 দিন পিছনে আসি, কততম দিন হয়? 9ম দিন, 9th ডে। আর ওইদিকে হচ্ছে এটা কি প্লাস হচ্ছে 1 ডে। তো 14 যোগ 1 15th, মানে 15 দিনটা বাদ দিয়ে আপনি 16তম দিন 16th ডে। তাহলে এই 9 থেকে 16তম দিন, 9ম থেকে 16তম দিন, এটা হচ্ছে ডেঞ্জার পিরিয়ড। এই সময় তাদের মধ্যে যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, তাহলে কি হবে? শব্দটা সুন্দর, খুশি হইতাম যদি বলতেন ফার্টিলাইজেশন হবে। ঠিক আছে, কি হইতো? ফার্টিলাইজেশন। তাহলে এই ডিসকাশনগুলো আমরা মেনস্ট্রুয়াল সাইকেল, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে জানছি। 3 নম্বরে আমরা প্রেগন্যান্সি প্রসেস পড়ছি। প্রেগন্যান্সি প্রসেস তো এখানে বললাম ফার্টিলাইজেশন। এই যে আমরা যদি ফার্টিলাইজেশনটা বুঝি, তাহলে আমরা প্রেগন্যান্সি প্রসেসও বুঝে যাব, যে কিভাবে ওভারি থেকে ডিম বের হয়ে আসতেছে এবং কিভাবে হচ্ছে তাদের মধ্যে মিলন হচ্ছে। একটা আমরা বাহ্যিকভাবে যেটা দেখি আক্ষরিক অর্থে স্বামী স্ত্রীর মিলন, সেটা যেরকম মিলন, এদিকেও একটা মিলন হয়। কোথায় মিলন? কার মধ্যে? কার? ডিম্বাণুর সাথে শুক্রাণু। ডিম্বাণুকে ভেদ করে শুক্রাণু প্রবেশ করলে এটা কি হয়? জাইগোট হয়। জাইগোট থেকে ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোসিস্ট থেকে সে আস্তে আস্তে জরায়ুর মাঝখানে এসে কি হয়? ইমপ্ল্যান্টেশন হয়, পতিত হয়। এখন জরায়ুর মাঝখানে এসে যখন পতিত হইল, তখন থেকে সে মহিলাটা প্রেগন্যান্ট। ইভেন যখন তাদের মধ্যে ফার্টিলাইজেশন হয়েছে তখন থেকেই প্রেগন্যান্ট। বাকি এটা হচ্ছে এখানে পতিত হয়ে ফিক্সড হওয়া পর্যন্ত প্রেগন্যান্সিটা কনফার্ম না। এখানে মিসক্যারেজ হয়ে যেতে পারে 1 মাসের মধ্যে। তাদের মধ্যে কি হয়েছে? ফার্টিলাইজেশন হয়েছে, কিন্তু মাসিক আবার হয়ে গেছে। যে কোনো হরমোনাল ডিসঅর্ডারের কারণে এটা গর্ভের মধ্যে বসতে পারে নাই, ইমপ্ল্যান্টেড হয়ে থাকতে পারে নাই, বের হয়ে গেছে। এখন যতক্ষণ পর্যন্ত এটা বসে হিউম্যান করিওনিক গনাডোট্রফিন, এই সিজি নামক হরমোন নিঃসরণ শুরু করলো, তখন থেকে আমরা বলি যে সেটা হচ্ছে প্রেগনেন্ট, সেই মহিলাটা প্রেগনেন্ট। এখন এই হিউম্যান করিওনিক গনাডোট্রফিন, এই সিজি হরমোনের প্রভাবে হিউম্যান বডিতে অনেকগুলো শারীরিক পরিবর্তন হয়, তারপর মাসিক বন্ধ হয়ে যায়, এগুলো আমরা ডিসকাশন করছি। এখানে আমরা প্রেগন্যান্সি প্রসেস, কিভাবে গর্ভধারণ হয়, কনসিভ শব্দটা কনসিপশন হয়, সেই কনসিপশনটা আমরা এখানে জানছি। বাকি হচ্ছে যে কি রইলো? প্রেগন্যান্সি নিশ্চয়ন। প্রেগন্যান্সি নিশ্চয়ন করার জন্য আমরা বলছি 2-3টা পরীক্ষার কথা। প্রেগন্যান্সি নিশ্চয়ন করছি, পরীক্ষার কথা তো আমরা জানবো, ভালো কথা, কিন্তু পরীক্ষাটা যে কি যুক্তিতে করা হয় এটাও তো জানা উচিত, তাই না? কারণ হচ্ছে ইউরিন আরএমই যে করা হইলো, ইউরিনের যে প্রেগন্যান্সি টেস্টটা করা হইলো, এখানে কি দেখা হইলো? রক্তের যে প্রেগন্যান্সি টেস্টটা করা হইলো, এখানে কি দেখা হইলো বলতে পারেন? কি দেখা হইলো? কি কোন হরমোনগুলো? অনেকগুলো হরমোন। হ্যাঁ, আপনাদের মনোযোগ কোথায়? এটাই হচ্ছে, এই মাত্র বললাম জরায়ুর মধ্যে ইমপ্ল্যান্টেশন হয়ে সেই ব্লাস্টোসিস্ট জাইগোটটা
হিউম্যান করিওনিক গনাডোট্রফিন হরমোন, এইচসিজি। পরীক্ষার নামে তো ইউরিন ফর এইচসিজি, ব্লাড ফর এইচসিজি, কি দেখা হয়? এইচসিজি দেখা হয়। এইচসিজি হিউম্যান করিওনিক গনাডোট্রফিন দেখা, এটা কি সবসময় থাকে? এস্ট্রোজেন প্রজেস্টেরন সবসময় থাকে, কখনো বাড়ে কখনো কমে। এইচসিজি কি সবসময় থাকে নাকি রক্তে? এইচসিজি আসবে কনসেপ্ট করলে আসবে। এখন এই কনসেপ্ট করার পরে না আসছে, কনসেপ্ট করার আগে তো আসতেছে না। এখন এটা আসলে আমরা বুঝবো সে কনসেপ্ট করছে, আর যদি না আসে তাহলে হচ্ছে কনসেপ্ট করে নাই। তো ইউরিনের মধ্যেও এইচসিজি নিঃসরণ হয়, আবার ব্লাডেও এইচসিজি আসে। ব্লাডে আগে আসে, ইউরিনে পরে আসে। এই জন্য আমরা বলছি যে গর্ভধার লাস্ট যে মাসিকের প্রথম দিন, আজকে ধরেন 1 তারিখে তার সর্বশেষ মাসিক শুরু হয়েছিল, 1 তারিখ থেকে শুরু করে নিয়ে তার পরবর্তী মাসিক হওয়ার কথা ছিল কত তারিখে? 1 তারিখে। তো 1 তারিখ থেকে 7 দিন আগে এবং 7 দিন পরে, সামনে আমরা পিছনে বাড়াইতে পারবো 7 দিন, আবার সামনে বাড়াইতে পারবো 7 দিন আগে পরে, অর্থাৎ +- 7 ডেজ পর্যন্ত মাসিকের সময়কালটা ভ্যারি করতে পারে, ভিন্ন হইতে পারে। তো এখন কোনো মাসে এটা নির্ভর করে বিভিন্ন যে পারিপার্শ্বিকতা, তারপর হচ্ছে স্ট্রেস, তারপর হচ্ছে ড্রাগস, এই বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে কোন মাসে তার কখন, সব সময় যে ঠিক 28 দিনে মাসিক হবে তা কিন্তু না। এটা এভারেজ বলছি আমরা 28 দিন, তবে +- 7 ডেজ। তো এখন মাইনাস তো 7 ডেজ আগে কল্পনাই করা যায় না, আগে তো আর প্রেগন্যান্সি নিশ্চয়ন করা সম্ভব না। তো পরবর্তী মাসের 1 তারিখ তো 7 তারিখ পর্যন্ত না আমার অপেক্ষা করতে হবে তার মাসিক শুরু হচ্ছে কিনা। তো ওই 7 তারিখের পর থেকে আমরা কি করব? ইউরিন ফর এইচসিজি করব। কি করব? ইউরিন ফর এইচসিজি। এবং ওই সময় পর 7 দিন পর থেকে, লাস্ট মিস পিরিয়ডের 7 দিনের পর থেকে যে ইউরিনে হচ্ছে কি হয়? হিউম্যান করিওনিক গনাডোট্রপিন হরমোন আসে। এখন আপনি যদি ধরেন 28তম দিনে, ওই যে 1 তারিখে মাসিক হলো, শুরু হলো 28, এই মাসেরই 28তম দিনে আপনি ইউরিন টেস্ট করলেন, আপনি এই রেজাল্টটা যদি নেগেটিভ আসে তাহলে এটা কি ধর্তব্য না ফেলে দেওয়ার মতো? ফেলে দেওয়ার মতো। এই বিকল্প আছে, যদি আর্লি প্রেগন্যান্সি ডিটেক্ট করতে চাই আমরা, আগে আমি 7 দিন পর্যন্ত অপেক্ষা করব না। একটা অনাকাঙ্ক্ষিত একটা মেয়ে রেপ হইতে পারে না? এখন আমরা কি অপেক্ষা করব নাকি এত সময়? আমরা হচ্ছে আর্লি ডিটেক্ট করব। আর্লি ডিটেক্ট করে, সবাই মোবাইল সাইলেন্ট করে দেয়, এভাবে কথা ব্রেক হয়। মেনস্ট্রুয়েশন, কি বললাম? আর্লি যদি ডিটেক্ট হয়, আর্লি যদি ডিটেক্ট করতে চাই আমরা প্রেগন্যান্সিটা, তাইলে হচ্ছে যে আপনার এই একটা মেয়ে দুর্ঘটনাবশত রেপ হইতে পারে, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে যেতে পারে যে কোনো কারণে। এখন সে তো প্রেগন্যান্সি কন্টিনিউ করতে চাইবে নাকি? তা এখন যদি এইরকম অবস্থা সিচুয়েশন তৈরি হয়, তাহলে আমরা প্রেগন্যান্সিটা আর্লি ডিটেক্ট করতে পারবো। আর্লি ডিটেক্ট করা সম্ভব। সেটা কি দ্বারা? ব্লাড ফর এইচসিজি। ব্লাড ফর এইচসিজি করে, রক্তের টেস্ট করে। কখন থেকেই সম্ভব? যখন তাদের মধ্যে ফার্টিলাইজেশন হয়েছে। ফার্টিলাইজেশন হওয়ার পর থেকে 7 দিনের মাথায়ই সম্ভব। 14তম দিনে যদি ফার্টিলাইজেশন হয়, তাহলে 14 থেকে 7 দিন সামনে বেরাইলে 21তম দিন, তাহলে 20-21তম দিনেই কি হচ্ছে? তার ব্লাডের হিউম্যান করিওনিক গনাডোট্রপিন হরমোন পাওয়া যাচ্ছে। এটা দেখে বলতে পারবো হ্যাঁ সে তো প্রেগন্যান্সির অনগোয়িং প্রসেসে আছে। আর অপর দিকে হচ্ছে যে এই সময় যদি আমি ইউরিন টেস্ট করি আর যদি নেগেটিভ আসে, আমি কিন্তু নিশ্চিন্তে বসে থাকার সুযোগ আছে না। তাইলে আমরা ইউরিন টেস্ট, আর আমাদের ইউরিন যে কিটগুলো, প্রেগন্যান্সির যে কিটগুলো বাজারে পাওয়া যায়, এগুলোও কি করে? হিউম্যান করিওনিক গনাডোট্রপিন হরমোন ডিটেক্ট করে, ইউরিনের মধ্যে আছে কিনা ডিটেক্ট করে, 2টা দাগ ওঠে, না থাকলে একটা দাগ ওঠে, এরকম আর কি। ঠিক আছে? আর ল্যাবেও এইরকম ভাবেই করানো হয়। তো মজার ব্যাপার হচ্ছে অনেক ল্যাব টেকনোলজিস্ট জানে না যে ইউরিনের সাথে হিউম্যান করিওনিক গনাডোট্রপিন আসে। আমি একবার ইনভেস্টিগেশনে লিখে দিছি ইউরিন ফর এইচসিজি, আমাকে ল্যাব থেকে ফোন করছে যে ভাই ব্লাড ফর এইচসিজি না হয়, আপনি ইউরিন ফর ইউরিন ফর তো পিজি হয়। পিজি মানে কি? কয় প্রেগন্যান্সি। আপনি কি আজ জীবনেও দেখেন না ইউরিন ফর এইচসিজি লিখতে? কয় না। অথচ তার ক্যারিয়ার মনে হয় 20 বছরের আর বেশি। ক্যারিয়ার আমাদের হ্যাঁ, ল্যাবরেটরি কি বলে? এটা তাদেরকে তো ল্যাব সায়েন্টিস্ট বলা হয়। হ্যাঁ, তাদের ল্যাব সায়েন্টিস্ট, পদের নাম ল্যাব সায়েন্টিস্ট। তো যারা হচ্ছে ডিপ্লোমা করছে তাদের ডিপ্লোমা ল্যাব টেকনিশিয়ান আর কি। তো ল্যাব টেকনিশিয়ান আমাকে, ডিপ্লোমা করা ল্যাব টেকনিশিয়ান আমারে বলতে চাইছে। তা আমি আর কথা বাড়াইলাম না, কারণ যে জানে না তার সাথে কথা বাড়াই কোনো লাভ আছে? আচ্ছা ঠিক আছে, তো পিজি দেন। ঠিক আছে, তো পিজি সে করে দিছে। কিন্তু পিজি যে কি জিনিস এটা তো বুঝতে হবে। পিজি এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? এটা তো একাডেমিক্যালি একটা ছাত্র টিচারের সাথে কথা বলতে, টিচার ছাত্রের সাথে কথা বলতে, তার ইন্টারাকশনের মধ্যে আমরা বলতে পারি পিজি, বা কোথাও সংক্ষেপে লেখা দরকার পিজি। কিন্তু একটা প্রেসক্রিপশন প্যাড, এটা কি অফিসিয়াল না আনঅফিসিয়াল? তাহলে এখানে আমি পিজি কোন অর্থে লিখতে যাব? আপনি লেখেন না ইউরিন ফর প্রেগন্যান্সি লেখেন, এটা আবার কোন কথা পিজি?
এত সময় কম আমাদের দেশের ডাক্তারদের, ওরে বাবা, মানে বিশেষজ্ঞ সুপার দুপার। যাক, সময় নাই তাদের, সময় নাই, সময় নাই। যারা গ্র্যাজুয়েট তাদেরকে নিয়ে কথা বলতেছি না, তাদের বিষয় আলাদা। আমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট আছি তাদের কথাই বলতেছি। এক এক ভাবসাব নিয়ে দেখবেন যে বসে আছে একটা রোগীর সাথে 10টা মিনিট, মানে 1 মিনিটও ঠিক মতো কথা বলে না, মাথা নিচের দিকে নামায় রাখে, কি বলতেছে রোগী এদিক দিয়ে শুনতেছে, ওদিক দিয়ে লিখতেছে। ওরে বাবা, কত বড় পিএইচডি হোল্ডার। কিন্তু আপনাদের কাজ তো বেসিক্যালি কাউন্সিলিং করা, বেসিক্যালি পেশেন্টের সাথে ইন্টারেক্ট করা, পেশেন্টের কথা শোনা, পেশেন্টকে শারীরিক ও মানসিকভাবে আশ্বস্ত করা, সে পেশেন্টকে শারীরিক ও মানসিকভাবে দিক নির্দেশনামূলক স্বাস্থ্য সেবা প্রদান করা। দিক নির্দেশনামূলক স্বাস্থ্য সেবা বলতে আপনি কি বোঝেন? কয়েকটা ওষুধের নাম লিখে দেওয়া? প্রয়োজন হলে তাকে বলবেন আপনি ওখানে যান, ওই আবার সিন্ডিকেট না, আপনি যান সরকারি ওই ডিপার্টমেন্টে যান। এখন একটা ছোট বাচ্চার টিউমার, এটা কোথায় সে দেখাবে, সে তো এই ইনফরমেশন জানে না, কিন্তু আপনি অ্যাজ এ মেডিকেল পার্সোনাল আপনার জানা উচিত এটা পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্টে দেখাবে, শিশু সার্জারি ডিপার্টমেন্টে দেখাবে। তো আপনি তাকে একটু লিখে দেন না ঠিকানাটা, কুচাতলি মেডিকেল কলেজ, আপনি ওখানে যাবেন, শিশু সার্জারি বিভাগে দেখাবেন। এটাই আপনার জন্য, তার জন্য স্বাস্থ্যসেবা। এটা করেই আপনি সম্মানিত হতে। এটা না করে যদি আপনি এই টিউমারের জন্য 4-5টা অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, ব্যথার ওষুধ দিয়ে দেন, স্টেরয়েড দিয়ে দেন, হোয়াট দ্য হেল ইউ আর। ওইখানে রেফার করলে যে পেশেন্টটা ওনার কাছে ফিরে আসবে না, উনি তো লস। তো এখন এগুলো মুসলমান চিন্তা করে না, এগুলো কোনো মুসলমানের বাচ্চা, সুস্থ সবল মুসলমানের বাচ্চা চিন্তা করতে পারে না। মুসলমানের সুস্থ সবল বাচ্চাদের রিজিক নিয়ে পেরেশানি থাকার কথা না। মুসলমানের সুস্থ সবল বাচ্চাদের এই আপনার ফ্যান বা আমার বিখ্যাত হইতে হবে এটা নিয়ে পেরেশানি থাকার কথা না। কারণ আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ কাকে ইয়া করবে, ফ্যান দিবে, কাকে মান মর্যাদা দিবে আর কাকে দিবেন, এটা আল্লাহ পাক থেকে নির্ধারিত হয় না, কি বলে? আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ গোপনকারী আবার প্রকাশ্যকারী। আল্লাহ যাকে চাইবে তাকে প্রকাশ করবে, যাকে চাইবে তাকে গোপন রাখবে। সমস্যা কি? আপনারা আব্দুল মালিক সাহেবরে কয়জনে চিনেন? খুব কম সংখ্যক লোকে চিনতে। চিনেন নাকি আব্দুল মালিক? আমি মাওলানা আল্লামা কিছু বললাম না আর কি, এখন অনেকেই চিনে। এখন চিনতেছে। কিন্তু উনি হচ্ছে এশিয়া মহাদেশের, সারা বিশ্বের মধ্যে যদি 10 জন মানুষ কাউন্টেবল থাকে, উনি হচ্ছে একজন। অথচ আমরা কি ওনাকে ওয়াজিন হিসেবে দাওয়াত দিতে কয়টা মানুষ সম্মত হবে? আপনি রাখেন এক পাশে তাহিরি সাহেব, এক পাশে ওনাকে, মানুষ কাকে? একদম আগে অনেকে নামই জানতো না, আমি জানতো। তো এরকম আল্লাহ ওনাকে গোপন রাখছে, কিন্তু ওনার কি মূল্য কমছে? না, বরং আরো বাড়ছে। হ্যাঁ, আমরা এই জন্য বক্তা, একটা হইলো বক্তা আর একটা হচ্ছে আমলি এবং হচ্ছে যে আপনার এলেমি। আর তো এরকমও ডাক্তারের মধ্যে একটা হচ্ছে আমলি এলেমি, আর একটা হইলো যে আপনার শু অফ, মানে সে কথিত ডাক্তার এরকম আর কি, বুঝছেন না? তো মানে যেখানে ভাইব বেশি ওই অমুক ডাক্তার, ওখানে রেগু বেশি, ওখানে যাও। কিন্তু পাশেই আরেকজন মানে পোস্ট গ্রাজুয়েট করে পিএইচডি হোল্ডার, যা খবর নিয়ে দেখা যাবে সে ওই অমুক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই সেই হ্যান তেন, কিন্তু তারে কেউ কদর করতেছে না। ওইদিকে যার পেডের মধ্যে একটা ডেজিগনেশন পর্যন্ত নাই, নাম লেখা, তার কাছে মানুষ ছুটতেছে। তো এই জন্য ভর্তি চলছে মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক এমসিএইচ প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার এমসিএইচ মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক একটি চমৎকার 3 মাস মেয়াদী প্যারামেডিক্যাল ট্রেনিং কোর্স। বাংলাদেশ, ভারত ও বাংলা ভাষাভাষীর যে কেউ যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আমাদের অনলাইন মেডিকেল স্কুল থেকে কোর্সটি সম্পন্ন করতে পারছেন। 3 মাস মেয়াদী উক্ত মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ কোর্সে মা এবং শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা করা হবে অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স। একজন মায়ের প্রজনন জীবন থেকে শুরু করে নিয়ে গর্ভধারণ, তারপর প্রসব, প্রসব পূর্ববর্তী, পরবর্তী এবং প্রসবের মধ্যবর্তী যাবতীয় বিষয় এখানে থাকছে। পরবর্তীতে প্রসবের পরে একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতক এবং শিশু বয়সে তার স্বাস্থ্য সংক্রান্ত সকল বিষয়গুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো একেবারে বেসিক লেভেলে, যেগুলো একেবারেই অতি প্রয়োজনীয়, যেগুলো একটা আন্ডারগ্রাজুয়েট মেডিকেল পার্সোনাল স্টুডেন্ট অথবা প্র্যাকটিশনার্সকে সহযোগিতা করতে পারবে বলে আমরা আশাবাদী। 30 থেকে 35টি ক্লাস সম্পূর্ণ করার পর আমরা আরো 3 থেকে 5টি প্র্যাকটিস ক্লাস করাবো, যার মাধ্যমে আপনাদের অবশিষ্ট আরো প্রশ্ন উত্তর সহ পূর্বের ক্লাসগুলোর সামারি আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো, কারা এই প্রশিক্ষণ কোর্সটিতে ভর্তি হতে পারবেন বা কারা এই প্রশিক্ষণ কোর্সটি করে সর্বোচ্চ উপকৃত হতে পারবেন? আমি মনে করি বাংলাদেশের যে কোনো লেভেলের আন্ডার গ্রাজুয়েট মেডিকেল পার্সোনাল অথবা মেডিকেল প্র্যাকটিশনার্স অথবা মেডিকেল স্টুডেন্ট যারা আছে তারা এই প্রশিক্ষণ কোর্সটিতে অংশগ্রহণ করতে পারে। এছাড়া ফার্মাসিস্ট সহ, পল্লী চিকিৎসক সহ যারা অলরেডি সার্ভিস দিচ্ছেন তারাও এই প্রশিক্ষণ কোর্সটি করে জ্ঞানের পরিধি
এবং আপনাদের নলেজকে নারিশ করতে পারবেন। এমনকি শিক্ষিত সচেতন কোনো ব্যক্তি চাইলেও এই কোর্সটি করতে পারবে। এতে করে তার যে পারিবারিক স্বাস্থ্য রয়েছে সেই পারিবারিক স্বাস্থ্যের সুরক্ষা তার দ্বারা নিশ্চিত করা সম্ভব হবে বলে আমি মনে করছি। নতুন বছর উপলক্ষে এই কোর্সটির সর্বমোট কোর্স ফি থেকে 12% ডিসকাউন্ট সাপেক্ষে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। আমাদের এই সম্পূর্ণ ট্রেনিং কোর্সটিতে 3 মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সটিতে ক্লাস কন্টেন্ট হিসেবে থাকবে ক্লাসের সকল পিডিএফ, ক্লাসের লেকচার শিট এবং সর্বশেষ প্রশিক্ষণ কোর্স শেষে ট্রেনিং পার্টিসিপেন্ট সার্টিফিকেট প্রদান করা হবে। আশা করছি এই কোর্সটিতে আপনাদের আশানুরূপ সর্বোচ্চটুকুই পাবেন। আগামী বছরের 1 জানুয়ারি অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এমসিএইচ মা ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক এই প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচ। আপনারা যারা অনলাইনে ঘরে বসেই আমাদের অনলাইন মেডিকেল স্কুল থেকে এই কোর্সটি সম্পূর্ণ করতে চান, শীঘ্রই আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে এই কোর্স সম্পর্কে আরো ডিটেইলে জেনে সিলেবাস দেখে স্টাডির কারিকুলাম বুঝে তারপর আপনি যদি মনে করেন এটা আপনার জন্য ইউজফুল হবে, ইফেক্টিভ হবে, তাহলে ভর্তি ফর্ম এবং আনুষঙ্গিক সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করে খুব শীঘ্রই আমাদের অনলাইন মেডিকেল স্কুলে ভর্তি হয়ে যাবেন। যাকে চাইবে তাকে হচ্ছে প্রকাশ করবে, যাকে চাইবে গোপন রাখবে। এটা মুসলমানের পেরেশানি হওয়া উচিত না। তো এগুলা নিয়ে আপনারা কখনো করবেন না, ঠিক আছে? আমার একটা রিকোয়েস্ট রইল। কোন কথা থেকে ওইদিকে চলে গেলাম? হিউম্যান করেনিক গনাডোট্রফিন হরমোন থেকে। তাহলে আমরা যা লিখবো অফিসিয়াল লিখবো, যা লিখবো সুস্থ সবল সুন্দরভাবে লিখবো, সঠিকটা লিখবো, তাইলে আমাদেরকে কেউ অবমূল্যায়ন করতে আসবে না। আপনি যদি এটা না করে ওই যেটা বলছি শিশু সার্জারি ডিপার্টমেন্টে না পাঠায় আপনি যদি তাকে এগুলা দিয়ে দেন, আচ্ছা রোগীটা তো সুস্থ হবে না, ডেফিনেটলি সে আবার আরেকজনের কাছে যাবে। এখন আপনার ব্যবস্থাপত্র দেখে সে আপনাকে গালি ছাড়া আপনি কি আশা করতে পারেন তার থেকে? কি দিবে আপনাকে? এটা অপারেশনের বিষয়, ইনসিশনের বিষয়, এখানে আপনি ওষুধ দিয়ে কি করবেন? তো বাই দ্য ওয়ে আমরা এগুলো কোথায় শিখছিলাম? এগুলো হচ্ছে প্রেগন্যান্সি কনফার্মেশনে এই কথাগুলো হিউম্যান করেনিক গনাডোট্রফিন ইউরিনের মাধ্যমে ডিটেক্ট করা যাবে। আবার কিসের মাধ্যমে ডিটেক্ট করা যাবে? ব্লাডের মাধ্যমে ডিটেক্ট করা যাবে। আর হচ্ছে যে লাস্ট অফ অল যখন এটা জরায়ুতে ইনফ্ল্যান্টেশন হয় তখন আলট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখা যাবে। হ্যাঁ, হ্যাঁ, মাসিকের পূর্বে এটা আনুমানিক। হ্যাঁ পূর্বে 14তম দিন। এখন ওভুলেশন করলে ডিম্বাণুটা তো এক সর্বোচ্চ 2 দিন পর্যন্ত থাকে, জীবিত থাকে। আর আমাদের এই সময়ের মধ্যে শুক্রাণু এসে ডিম্বাণুকে নিষেধ করবে একসাথে। এখানে সময়টা তো স্পেসিফিক বলা চলে, যেহেতু শুক্রাণুর বয়স হচ্ছে 5 দিন বেঁচে থাকার বয়স, আর ডিম্বাণুর 1 দিন বা 2 দিন। তাহলে এই সময়টা হচ্ছে ডেঞ্জার পিরিয়ড। যেটা আমরা এখানে লেখা পাচ্ছি মাসিকের 14তম দিন পূর্বের ঘটনা ঘটে, আর আমরা যেটা প্র্যাকটিক্যালি যেটা দেখি এটা মাসিকের শুরু হওয়ার কতদিন পরে, এখানে লেখা আছে আগে। আর আপনি মানে বোঝেন না, এখানে ভালো করে পড়বেন এটাকে। এখানে আপনার ডেঞ্জার পিরিয়ডের আলোচনা হয় না, এখানে আলোচনা হয়েছে প্রেগন্যান্সি প্রসেস নিয়ে। এখানে বলা হচ্ছে যে লাস্ট মাসিক আজকে শুরু হয়েছে, তো আজকে লাস্ট সর্বশেষ মাসিকের 14তম দিনে। তো আমি না এখানে বুঝাইতে 14তম দিনে বলছি। প্রথমতম দিন থেকে 14তম দিনে কি হয়েছে? ওভুলেশন হয়েছে। এখন 28তম দিনে না তার মাসিক শুরু হওয়ার কথা, পরবর্তী মাসিক। তো ওই 28তম দিন থেকে 14 দিন পিছনে আসেন, হয়ে গেল তো 14তম দিন। এবার 14তম দিন যেটা আমরা ডিটেক্ট করলাম যে এই সময় হচ্ছে যে আগে প্রথম থেকে হিসাব করলে তো 14তম দিনই হচ্ছে, আবার শেষ থেকে হিসাব করলে তো 14তম হচ্ছে। একটা রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল, যাদের ইরেগুলার তাদেরটা নিয়ে আমরা কথা বলছি না, আগের ক্লাসে বলছি। যাদের রেগুলার তাদের ক্ষেত্রে আপনি 1 নাম্বার দিন থেকে শুরু করেন আর শেষের 1 নাম্বার দিন থেকে শুরু করেন। 14তম দিনে সামনে যান বা পিছে যান, আসেন না, ওই তো 14তম দিনেই তো আসতেছে। হ্যাঁ, এখানেই আসতেছে। তো এখন এটা সাধারণভাবে আলোচনা, এখানে এটা হচ্ছে সাধারণভাবে বোধগম্য আলোচনা। তো এখন 14তম এখানে কিন্তু ডেঞ্জার পিরিয়ডের কথা বলা হয় নাই। কোন সময় এরপরের প্রশ্ন আছে দেখেন, কোন সময় গর্ভধারণের এখানেও থাকতে পারে, গর্ভধারণের সম্ভাবনা সব থেকে বেশি। ওই আলোচনার মধ্যে এখানে ডেঞ্জার পিরিয়ডের আলোচনা করেছে। তো ওই 14তম দিন থেকে আমরা 5 দিন পিছনে আসবো, 1 দিন সামনে যাব, সর্বোচ্চ 2 দিন সামনে যেতে পারি। তো 5 দিন পিছনে আসলে 9তম দিন, সর্বোচ্চ 2 দিন সামনে গেলে 14, 15, 16, 17তম দিন। 9 থেকে 17তম দিন তার জন্য ডেঞ্জার পিরিয়ড। এটা সবার জন্য স্পেসিফিক না, পার্সন টু পার্সন ভেরি করে। আমরা জাস্ট ধারণা পেলাম যে এইরকম একটা। এখন আপনার স্পার্ম ধরেন 3 দিন বেঁচে থাকে, আপনার জন্য কি এটা? এখন আমার তো আগে আপনার স্পার্মের বেঁচে থাকার অবস্থা বুঝতে হবে, পরীক্ষা নিরীক্ষা করে অনেক ব্যাপার আছে। এর জন্য আমরা অন এভারেজে জানতে হবে। এখন আমাদের এই স্ত্রীদের
কার কতদিন ওবাম বেঁচে থাকার সক্ষমতা, এটাকে আমরা জানি স্পেসিফিক ভাবে? তো এটা জানা নাই, তো এগুলো সবই অজানা তথ্য। এই জন্য অন অ্যাভারেজ যেটা এটা হচ্ছে, এটা ঠিক আছে, ওভুলেশন যেদিন ঘটবে সেটার দিনটা ধরেই তো আমরা সামনে পিছনে বাড়াবো, পিছনে 5 দিন যাব, সামনে সর্বোচ্চ 2 দিন 1 দিন যাব। এই মাঝখানের সময়টা হচ্ছে গর্ভধারণের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ সময়। ঠিক আছে, বুঝে আসছি না ভাই? আজকের ক্লাসের আলোচনা হচ্ছে আপনার, আমরা 3টা পর্যায়ে আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমত হচ্ছে যে প্রেগন্যান্সি ডিউরেশন, প্রথম অংশে যা আলোচনা থাকবে সেটা হচ্ছে প্রেগন্যান্সি ডিউরেশন। দ্বিতীয় থাকবে প্রি টার্ম বেবি, এবং হচ্ছে যে ফুল টার্ম বেবি, এবং হচ্ছে এলবিডব্লিউ। কয়টা টপিকস? 1 2 3 4টা টপিকস। কয়টা টপিকস? 4টা টপিকস। এই 4টা টপিকস আমরা একটু পড়ি। প্রথমত প্রেগন্যান্সি ডিউরেশন কাকে বলে, বা কি বোঝেন আপনি প্রেগন্যান্সি ডিউরেশন বলতে? অর্থাৎ যেই সময় ধরে একটা ভ্রূণ তার গর্ভের মধ্যে ফার্টিলাইজেশন হওয়ার পর থেকে নিয়ে ডেলিভারির আগ পর্যন্ত সময়কাল, মাঝখানে সময়কালটাতে মায়ের গর্ভে বা জরায়ুর মধ্যে অবস্থিত থাকবে, এখানে ধীরে ধীরে বড় হতে থাকবে, এই সময়কালটাকে বলা হচ্ছে প্রেগন্যান্সি সময়কাল, প্রেগন্যান্সি ডিউরেশন বা গর্ভাবস্থার ডিউরেশন, অথবা গর্ভাবস্থার স্থিতিকাল, ডিউরেবল টাইম। এখন এই ডিউরেশনটা কতদিন? দিন হিসেব করলে 280 দিন, 40 সপ্তাহ অথবা 280 দিন, এটা হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড। বাকি আপনি বলতে পারেন ক্যালেন্ডার 9 ক্যালেন্ডার মান্থ, বলতে পারেন চন্দ্রকালের হিসাব অনুযায়ী 10 মাস 10 দিন, এগুলো বিভিন্ন আলাদা আলাদা প্রক্রিয়া, আলাদা আলাদা মাধ্যম হিসাব করার। তবে মেডিকেল সায়েন্সে স্ট্যান্ডার্ড কোনটা? এই 40 উইকস, এই 40 সপ্তাহর প্লাস মাইনাস 14 দিন, 14 ডেজ, অর্থাৎ একটা 40তম উইকস থেকে প্লাস মাইনাস 14 ডে বা 2 উইকস আগে পরে ডেলিভারি হয়ে যাবে। এই যে সময়কালটা, এই সময়কালটাকে বলা হবে প্রেগন্যান্সির ডিউরেশন, গর্ভাবস্থার স্থিতিকাল, গর্ভাবস্থার সময়কাল। দ্বিতীয়ত কি? প্রিটার্ম বেবি। এখন আসেন, এই প্রিটার্ম বেবি কাকে বলা হয়? এই যে 40 সপ্তাহ থেকে বললাম প্লাস মাইনাস 7 ডেজ, ঠিক আছে, এর ভিতরে হইলে হচ্ছে যে বাচ্চাটা হবে ফুল টার্ম। এর ভিতরে যদি হয় তাহলে ফুল টার্ম। আরো স্পেসিফিক ভাবে আগে আমরা ফুল টার্ম বলি, আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে 39 নাম্বার সপ্তাহর প্রথম থেকে 40তম সপ্তাহের শেষ পর্যন্ত এই সময় যদি কোনো বাচ্চার ডেলিভারি হয় তাহলে সেই বাচ্চাটাকে বলা হবে ফুল টার্ম বেবি। মানে সে পুরা সময় ধরে, ফুল মানে পূর্ণ, টার্ম মানে একটা শেষকালীন, একটা মানে এন্ডিং পয়েন্ট, একটা টার্ম মানে কি? একটা এন্ডিং পয়েন্ট। সে পূর্ণ সময়কাল, ওই পূর্ণ সময়কাল পর্যন্ত ফুল টার্ম বেবি বাচ্চা সে ছিল বলে তাকে বাচ্চা বলা হচ্ছে, বেবি বলা হচ্ছে। আর এই সময় যে ডেলিভারিটা হবে, অর্থাৎ 39 থেকে 40তম দিনের মধ্যে যে ডেলিভারিটা হবে সেটাকে বলা হবে ফুল টার্ম বার্থ, মানে জন্মগ্রহণ আর কি। ওই বাচ্চাটাকে বলা হবে ফুল টার্ম বেবি। যে বাচ্চাটা পূর্ণ সময় ধরে মায়ের গর্ভে থাকার পরে দুনিয়াতে আসছে সেই বাচ্চাটা কি বলা হবে? ফুল টার্ম বেবি। আর এই জন্মগ্রহণটাকে কি বলা হবে? ফুল টার্ম বার্থ। এবার এই ফুল টার্মের বিপরীত হলো যে আপনার 37তম সপ্তাহ এর কমে, কততম সপ্তাহ? লেস দেন 37 উইকস, 37 উইকসের নিচে আগে যদি কোনো বাচ্চা ডেলিভারি হয় বা দুনিয়াতে আসে তাহলে সেই বাচ্চাটাকে বলা হবে কি? প্রি টার্ম বেবি। এখন প্রি মানে কি? প্রি। টার্ম মানে কি? হ্যাঁ, ওই সময়টার যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তটাকে টার্ম বলা হচ্ছে। শেষ প্রান্তে সে যায় নাই, শেষ প্রান্তে যাওয়ার আগে প্রি টার্মে সে ডেলিভারি হয়ে গেছে, এর জন্য সেই বাচ্চাটার নাম হবে কি? প্রি টার্ম বেবি। আর যদি এই জন্মগ্রহণটার নাম কি হবে? প্রি টার্ম বার্থ। আচ্ছা, এখন কোন যে আমাদেরকে এগুলা বলেন কেন? এগুলো আমরা কোথায় ইমপ্লিমেন্ট করব? পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করবেন। এখন আপনার বাচ্চা হয়ে গেল, আপনার ধরেন আপনার ওয়াইফের বাচ্চা হলো 37 উইকসের আগে, এখন
এই বাচ্চাটা নিয়ে যখন আপনি একজন পেডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলবেন অথবা একটা গাইনাকোলজিস্টের সাথে কথা বলবেন, সে তো জানে আপনি ডাক্তার মানুষ, আপনি পরিচয়ও দিয়ে দিচ্ছেন, তো এখন সে তো ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, মেডিকেল টার্ম ইউজ করবে। সে বলবে হচ্ছে বাচ্চাটা তো ফ্রি টার্ম বেবি, এর তো কিছু ঝুঁকি আছে, একে কিছুটা অবজারভেশনে রাখতে হবে, এর কিছুটা ইম্যাচিউরিটি থাকতে পারে। এগুলা বুঝবেন কেমনে আপনি কোন, যদি না বোঝেন? তাহলে সব কিছু আমি শুনে রুগীর উপরে অ্যাপ্লাই করব তা কিন্তু না। আগে শিখবো নিজের জন্য, নিজের পরিবারের জন্য, ঠিক আছে? এরপরে রুগী পারলে অ্যাপ্লাই করবো, না পারলে কোনো সমস্যা নেই। তাহলে হ্যাঁ, ফুল টার্ম বেবি আর প্রি টার্ম বেবি, প্রি টার্ম আর ফুল টার্ম আমরা বুঝে আসছে। তাহলে জন্মগ্রহণটাকে প্রি টার্ম বার্থ বা ফুল টার্ম বার্থ বলা হবে, বেবিটাকে বলা হবে ফুল টার্ম বা বেবি অথবা প্রি টার্ম বেবি। আর প্রেগন্যান্সি ডিউরেশনটা হচ্ছে 40 সপ্তাহ বা 280 দিন প্লাস মাইনাস 14 ডেজ, প্লাস মাইনাস 14 ডেজ। তাহলে যদি 41তম সপ্তাহে যে এলএমপি দিবে, এলএমপি যে সরি এটা আপনার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, ইডিডি যেটা দিবে, আলট্রাসোনোগ্রামে কয়েকটা পয়েন্ট থাকবে, এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে ইডিডি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, মানে প্রত্যাশিত দিন, ডেলিভারির জন্য প্রত্যাশিত দিন। এটা কিভাবে ক্যালকুলেট করে? ওই যে 280 ডেজ ক্যালকুলেট করে। কার থেকে? লাস্ট এলএমপি থেকে, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে। এলএমপির পূর্ণরূপ কি? লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। তাইলে এখন এই লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কাকে বলে বলতে পারেন কেউ? শেষ হওয়ার প্রথম দিন না শুরুর প্রথম দিন? আচ্ছা ঠিক আছে। তাহলে ধরেন কোনো মহিলার 1 তারিখে মাসিক শুরু হলো, পরের মাসের 1 তারিখ পার হয়ে 7 তারিখ মিস পিরিয়ড হইলো, যে তার এখনো মাসিক হচ্ছে না, নিশ্চিত হইলো সে প্রেগনেন্ট। তাহলে ওই মহিলার জন্য এলএমপি ডেট কোনটা? 1 তারিখ। নাকি মাসিক শেষ হয়েছিল 5 তারিখ, সে 5 তারিখ 1 তারিখ। কারণ যখন মাসিক চলতেছে তখন অলরেডি ওভারির মধ্যে কি হচ্ছে? ফার্টিলাইজেশন না, ডিম্বাণু পরিপক্ক হওয়ার প্রক্রিয়া চলতেছে। এখন একটা ডিম্বাণুর বয়স তো বাচ্চার বয়সের বাইরে নাকি ভিতরে? ডিম্বাণু থেকেই তো বাচ্চাটা আসতেছে। তাইলে এখন প্রশ্ন হলো কনসেপ্ট ওভুলেশন তো হয়েছে 14তম দিনে, 14তম দিনে থেকে না আমরা কাউন্ট করব, আগে থেকে কেন 14 দিন আগে কেন এই সময়টা কাউন্ট করব? কারণ হচ্ছে যে আপনার ওইদিকে না ওভারিয়ান সাইকেল চলতেছে, ওভারির ভিতরে ডিম্বাণুর পরিপক্ককরণ চলতেছে। তা এখন এই ওভারের ভিতরে ডিম্বাণুর পরিপক্ককরণ যেদিন থেকে ম্যাচুরেশন হওয়া শুরু হলো সেদিন থেকে তো তার একটা মানে প্রাণ চলে আসছে, সেদিন থেকে এটা কাউন্টেবল, সেদিন থেকে কাউন্টেবল। ঠিক এই জন্যে সর্বশেষ মাসিকের শুরুর দিনটাকে বলা হবে এলএমপি। বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশনে দেখেন এটা লেখা থাকে এলএমপি এত তারিখ, এলএমপি এত তারিখ। এখন আপনাদের কাছে কোনো প্রেগন্যান্ট মহিলা আসলে যদি কোনো কিছুতে লিখে, প্যাডে লিখে ডাক্তারের কাছে রেফার করতে হয়, তাহলে আপনি একটু স্মার্টলি কাজ করতে পারেন, এলএমপি দিয়ে একটা তারিখ লিখে দেন। এলএমপি মানে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। তো দেখে দেন 01/11/2024, এটা একটু লিখে দেন, ঠিক আছে? এইবার এই ডেটটা দেখে হচ্ছে যে সোনোগ্রাফি যে ডাক্তার যিনি আলট্রাসোনোগ্রাম করবে তার একটা এই অ্যাপ্রক্সিমেশন আসবে, পাশাপাশি ওই গাইনাকোলজি ডাক্তারটার একটু পেরেশানি কম হইলো, তাকে বাড়তি কথা জিজ্ঞেস করতে হলো না, সে জাস্ট এটাই বলবে আচ্ছা আপনার তো সর্বশেষ মাসিকের তারিখটা ওইটা না, এভাবেই আর কি, ঠিক আছে? এটা আপনার স্মার্টনেস প্রকাশ করবে। এটা দেখে ওই গাইনি ডাক্তার কোনোদিন আপনার বদনাম করবে? বলেন তো, আপনার সুনামি করবে। অতএব এগুলো একটু মেনটেন করবো। তো আর এই যে প্রেগন্যান্সি ডিউরেশন 40 সপ্তাহ, এটা কোত্থেকে কাউন্ট হবে? এলএমপি থেকে। তাহলে এই এখানে আমরা যা জানলাম সেটা হচ্ছে এলএমপি বলা হয় মাসিকের শুরু হওয়ার প্রথম দিন। আর এই মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে 40তম সপ্তাহ পর্যন্ত প্লাস মাইনাস 14 ডেজ, এই সময়টাকে বলা হবে প্রেগন্যান্সি পিরিয়ড বা গর্ভাবস্থা স্থিতিকাল, সময়কাল। অপরদিকে প্রিটার্ম এবং ফুল টার্ম বেবি, প্রিটার্ম এবং ফুল টার্ম বেবি কি জিনিস আমরা জানলাম, এবং প্রিটার্ম ফুল টার্ম বার্থ জানলাম। এবার আসেন এলবিডব্লিউ, এর মধ্যে প্রশ্ন আছে? ওকে, এলবিডব্লিউ, হ্যাঁ, এলবিডব্লিউ এর পূর্ণরূপ কি? লো বার্থ ওয়েট, এলবিডব্লিউ। এখন লো বার্থ ওয়েট, লো মানে বা নিম্ন, বার্থ মানে ওয়েট মানে ওজন। তাহলে লো বার্থ ওয়েট দিয়ে কি বোঝাচ্ছে? জন্মগ্রহণ করার সময় একটা শিশু নবজাতক যে পরিমাণ শারীরিক ওজন নিয়ে জন্মগ্রহণ করে তাকে
বলা হয় বার্থ ওয়েট, জন্মগ্রহণের ওজন, জন্মগ্রহণের সময় বার্থ ওয়েট। আর লো ওয়েট মানে হচ্ছে যে একটা স্বাভাবিক ওজনের তুলনায় যদি কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে তাইলে সেটাকে বলা হবে লো বার্থ ওয়েট। তাহলে স্বাভাবিক ওজনটা কত জানতে হবে না? কত? এভাবে কেন বলবেন? 500 গ্রাম 2.5 কেজি বা 5 পাউন্ড গ্রাম বা পাউন্ড, ঠিক আছে? এভাবে বলবেন। এখন উন্নত দেশগুলোতে পাউন্ডে হিসেব হয়, আবার আমরা তো একটু কম বুঝি, এর জন্য আমাদের জন্য কেজি, আমরা তো খালি সারাদিন গ্রাম কেজি নিয়ে পড়ে থাকি না, এই জন্য আমাদের জন্য কেজি। আর উন্নত দেশগুলোতে পাউন্ড বাউন্ড সেগুলো হিসেব করা হয়, ঠিক আছে? তো তাহলে 2.5 কেজি নিয়ে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে সেই বাচ্চাটা স্বাভাবিক, এর উপরে হতে পারে। এর উপরে যদি বেশি হয় 3.5-4 কেজি হয়, এগুলোকে বলে ডায়াবেটিক বেবি। কি বলে? ডায়াবেটিক বেবি, মানে এগুলো এক কাইন্ড অফ অসুস্থতা থাকতে পারে, এগুলোকে ডায়াবেটিক বেবি বলে। অপরদিকে 2.5 কেজির নিচে ধরেন 2.3 কেজি, 2.4 কেজি, 2.00 কেজি, 2 কেজি নিয়ে যদি জন্মগ্রহণ করে কোনো বেবি, তাহলে সেই বাচ্চাটাকে বলা হবে কি LBW বেবি, মানে লো বার্থ ওয়েটের বাচ্চা, নিম্ন ওজনের বাচ্চা। এখন